সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দদের ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুমের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমার প্রথম ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ের শিখন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে শেষ করেছিলাম শিখনের উপাদানগুলো নিয়ে। তোমরা জানো সকলেই শিখনের উপাদান হচ্ছে 5টি। এই 5টি উপাদান হচ্ছে খুব অপরিহার্য এবং এই 5টি উপাদান ছাড়া শিখন কখনো সম্ভব নয়। সেই 5টি উপাদান আমি বলেছিলাম তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তার মধ্য থেকে আমি একটি উপাদান আজকে আলোচনা করব, পেশনা বা মোটিভেশন। আর পরিণমন যেটা রয়েছে, পরিণমনটা বলেছিলাম ক্লাস 11-এ আছে, তোমরা ক্লাস 11 থেকে সেটা পড়ে নিবে, আমি সেখানে ডিসকাসে যাচ্ছি না সেক্ষেত্রে। তো বাকি রয়েছে যে 4টা, তার মধ্যে একটা মোটিভেশন অর্থাৎ পেশনাটা আমি আজকে তোমাদের সামনে ডিজিটাল ক্লাসরুমে করাবো এবং দেখাবো সেক্ষেত্রে। তো আমার যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলোর ক্ষেত্রে তোমাদের আমি পয়েন্টগুলো লিখি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল যে রয়েছে ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুম, সেখান থেকে তোমরা তোমাদের ক্লাসগুলো করার পর সেগুলো খাতাতে নোটগুলো করে নেবে, পয়েন্টগুলো টুকে নেবে সেই ক্ষেত্রে। এবং সেখানে পয়েন্টগুলোকে আমি ডিসকাস করব, সেখানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি সেটা ডিসকাস করব সেক্ষেত্রে। পেশনা বা মোটিভেশন কি সেটা তোমাদের আমি প্রাথমিক ধারণা দিয়েছিলাম যে মোটিভেশনটা কি। মোটিভেশনটা হচ্ছে আমাদের মনের বা অভ্যন্তরীণ এমন এক শক্তি যেটা আমাদের পরিচালনা করে থাকে, অর্থাৎ আমাদের ভিতরে এক শক্তি যেটা আমাদের সবসময় উদ্দীপ্ত করে থাকে, আমরা জানি। এবং এটা সৃষ্টি হচ্ছে আমাদের চাহিদা থেকে, অর্থাৎ অভাববোধ থেকে। অর্থাৎ মানুষের কাছে যে জিনিসটা নেই সেটার পিছনেই ছোটে এবং তার তাগিদে বিভিন্ন ধরনের আচরণগুলো করে থাকে, সেটাই হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। সেক্ষেত্রে যার কাছে যে জিনিসটা নেই সেটার পিছনেই ছোটে এবং সেটার উদ্দেশ্যে যে বিভিন্ন ধরনের আচরণগুলো করছে সেটাই হচ্ছে প্রেরণা। সেটাই আমি আমার ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো যাওয়া যাক আমাদের ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুমে। আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের জানাই ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুমের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা। তো আজকে বললাম আমরা পেশনা নিয়ে আলোচনা করব। তো এই পেশনা নিয়ে আলোচনা করতে হলে আমাদের আগের যে টপিক আমরা যে আলোচনা করেছিলাম শিখনের উপাদানগুলি, সেই শিখনের উপাদানগুলি সম্পর্কে আমাদের আবার একটু জেনে নিতে হবে। সেক্ষেত্রে শিখনের উপাদানগুলি তোমরা জানো, শিখনের উপাদান হচ্ছে 5টি। সেই 5টি উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে পেশনা। তো দেখা যাক কি ছিল শিখনের যে উপাদানগুলি ছিল। ফ্যাক্টর অফ লার্নিং কি ছিল? 5টা উপাদান ছিল। প্রথম উপাদান যেটা ছিল সেটা পরিণমন, ম্যাচুরেশন। দ্বিতীয় উপাদান ছিল পেশনা, মোটিভেশন। তৃতীয় উপাদান ছিল মনোযোগ, অ্যাটেনশন। এবং চতুর্থ উপাদান ছিল আগ্রহ বা ইন্টারেস্ট। আর পঞ্চম উপাদান ছিল মানসিক ক্ষমতা বা মেন্টাল অ্যাবিলিটি। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের পরিণমনটা তোমরা ক্লাস 11 থেকে করে নিবে, সেটা ডিসকাস করব না। আর বাকি যে 4টা রয়েছে সেই 4টা আমি আমার ডিজিটাল ক্লাসরুমে ডিসকাস করব এবং তোমাদের যাবতীয় নোটগুলো দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে। তো ক্লাসটাকে আকর্ষণ এবং ক্লাসটা যাতে মোটিভেশন বা অ্যাটেনশনের সাথে সাথে তোমরা করতে পারো, তার জন্য অনেক ক্ষেত্রে তোমাদের জন্য অডিও ভিজুয়াল এবং মানে প্রেজেন্টেশনের মাধ্যমে এ করে তোমাদের কাছে আমি ক্লাসগুলো তুলে ধরছি। তোমরা চেষ্টা করবে, পড়বে এবং সেটা নোট করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, সমস্যা। তো চলো আমরা যাই আমাদের যে শিখনের যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে থেকে আমরা পেশনা সম্পর্কে যে উপাদান রয়েছে সেই পেশনা সম্পর্কে উপাদানটি আমরা আলোচনা করব। তো এই পেশনা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, যেহেতু প্রেজেন্টেশন 2 এর আগে তোমাদের একটা করেছিলাম প্রেজেন্টেশন 1, আজকে আমরা প্রেজেন্টেশন 2 করব, দুটো দেব। অর্থাৎ আমার যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু মিল রয়েছে। অর্থাৎ আগের অধ্যায় যদি না জানো, মানে আগের অধ্যায়ের নোটগুলো যদি না পেয়ে থাকো, তাহলে কিন্তু পরের অধ্যায়গুলো তোমরা বুঝতে পারবে না।
তাই যারা হয়তো এখনো নোটগুলো পাওনি বা যারা এখনো হয়তো ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখবে, এবং সেখান থেকে ওই নোটগুলোর পরেই কিন্তু এগুলো সব ধাপে ধাপে রয়েছে, একটার সাথে আরেকটা মিল রয়েছে। অর্থাৎ আগের নোটটা যদি না করো তাহলে কিন্তু এই নোটটা কিন্তু হঠাৎ বুঝতে পারবে না, সেক্ষেত্রে ওই জন্য আগের নোটগুলো তোমরা কালেক্ট করে নিবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেশনা বা তো মোটিভেশনটা কি, অর্থাৎ মোটিভেশন বা পেশনাটা কি সেটা। তো মোটিভেশন হচ্ছে যে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। একজন মানুষ হয়তো হতে চাইছে, এক মুঠো ভাত চাইছে, তো কেউ চাইছে একটু আশ্রয়, আবার হয়তো কেউ চাইছে রাজনৈতিক ক্ষমতা দখল করতে। আর এর জন্য মানুষ সারা জীবন ধরে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আর এই যে বিচিত্র ধরনের বিভিন্ন ধরনের যে কাজগুলো করছে তারা, তাদের পিছনে রয়েছে একটা জিনিস, সেই মোটিভ, অর্থাৎ প্রেষণা। এই প্রেষণা আবার কি হয়, কোনো কোনো সময় সেটা ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ অল্প কিছু সময় পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ হয়ে থাকি, বিভিন্ন কাজের চেষ্টা করি বা আমাদের উম, কর্মপ্রেরণার যোগায়। আবার কিছু কিছু কাজ আছে যেটা আবার আমাদের কাছে দীর্ঘস্থায়ী, অর্থাৎ সারা জীবন ধরে আমাদের মধ্যে কর্মে প্রেরণা যোগায় সেক্ষেত্রে। তো মানব জীবনে এই যে প্রেষণা বা এই যে মোটিভেশন, সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল উপাদান, অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সমস্ত মানুষের জন্য। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলো যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে প্রেষণা কাকে বলে, প্রেষণার চক্র এবং প্রেষণার উদ্দেশ্য, আর পেশনের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে পেশনের যে গুরুত্ব সেগুলো, কারণ অধ্যায়টা অনেক বড় আছে, সেটা একদিনে সম্ভব না বা তোমাদেরও সেটা একবারে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমি এটা অল্প অল্প করে তোমাদের সেই নোটগুলো দেব সেক্ষেত্রে। তো পেশন এখন যাই দেখি বইয়ের ভাষায় কি বলে। বইয়ের ভাষায় যেটা বলছে যে পেশনাটা কি, অর্থাৎ এই পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, অর্থাৎ একটা চাহিদা পূরণ হলেই ঠিক যেন পরের মুহূর্তে তার আরো একটি চাহিদার সৃষ্টি হয়ে যায়। আর এই চাহিদা পূরণের জন্য মানুষ তখন কি করে থাকে, নানা ধরনের আচরণ করে থাকে। আর যে জিনিসটি আমাদের সবথেকে বেশি উৎসাহিত করে থাকে বা প্রেরণা দিয়ে থাকে, সেই জিনিসটির নাম হচ্ছে প্রেষণা। যে আমাকে সবথেকে বেশি উৎসাহিত উদ্দীপ্ত করে থাকে সেটাই হচ্ছে প্রেষণা। আমাদের চাহিদা এবং অভাববোধ থেকে মনের ভিতরে বা বাইরে সবসময় একটা চাপ সৃষ্টি করে। তার ফলে কি হয়, আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের মনের মধ্যে বিভিন্ন ধারণা এবং উদ্যম সৃষ্টি হয়, তাকেই আমরা বলছি প্রেষণা। অর্থাৎ পেশনাটা এই অর্থে তাহলে আমরা বুঝছি পেশনাটা কি, অর্থাৎ যদি আমরা মেন বিষয়বস্তুটা যদি জানতে চাই তাহলে আমরা এই কথাটা বলতে হবে যে পেশনা হচ্ছে এমন একটি মানসিক মানে ক্ষমতা বা প্রবণতা যেটা বা চাহিদার অভাবে যেটা আমাদের মধ্যে ঘটে থাকে এবং যেটা আমাদের সব সময় যে কোনো কাজ করতে আমাদের উৎসাহিত বা প্রেরণা দিয়ে থাকে, সেটাই হচ্ছে পেশনা। তো বিভিন্ন এবার এই যে পেশনা শব্দটা রয়েছে এর আবার ইংরেজি প্রতিশব্দ রয়েছে। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি, মোটিভেশন। এই মোটিভেশন যে শব্দটা রয়েছে সেটা ল্যাটিন শব্দ থেকে এসছে, মুভার্স থেকে। ল্যাটিন শব্দ মুভার্স থেকে এসছে, যে কথাটির অর্থ হচ্ছে মুভ করা, অর্থাৎ চলন প্রক্রিয়া। চলন প্রক্রিয়া তোমরা দেখবে তোমাদের মোবাইলে ফোল্ডারে দেখবে বিভিন্ন মেমোরি কার্ড রয়েছে, মেমোরি কার্ড থেকে ফোন মেমোরি বা ফোন মেমোরি থেকে এই ইয়েতে এই কার্ড মেমোরিতে যখন তোমরা নিয়ে আসো তখন দেখবে একটা কপি পেস্ট মুভ অপশন থাকে। ওই মুভ মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এইরকম পেছনেটাকে বলা হচ্ছে যে মুভ, মানে এক জায়গা থেকে কাকে, অর্থাৎ ব্যক্তিকে, এক ব্যক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে উৎসাহিত উদ্দীপ্ত তাড়না সৃষ্টি করে থাকে, সেটা হচ্ছে প্রেষণা। অর্থাৎ প্রেষণা হচ্ছে এই অর্থে যে মনের এমন এক শক্তি, মনের মধ্য থেকে যে শক্তি আমাদের সব সময় পরিচালনা বা চালনা করে থাকে, তাই হচ্ছে প্রেষণা বা মোটিভেশন। প্রেষণার এখানে বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে, বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে মোটিভেশন বা পেশনের সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো এখানে তুলে ধরেছি। তো প্রথমে তো পেশনার সংজ্ঞা দিতে গিয়ে বিশিষ্ট মনোবিদগণ যে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে বিশিষ্ট মনোবিদ বিএফ স্কিনার বলেছেন যে পেশনা হলো এমন এক ধরনের শিখন যা বাধা বিপত্তি সত্ত্বেও কাম্য আচরণগুলি জাগ্রত করতে এবং অনেক সময় ধরে রাখতে এবং সেগুলিকে পরিচালনা করতে সাহায্য করে থাকে। অর্থাৎ
প্রেষণা হচ্ছে এমন এক ধরনের শিখন, অর্থাৎ শিখন এটা, এবং যেটা কি করে থাকে, বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও অনেক বাধা আসে। আমরা যখন কোনো একটা শিখন বা কোনো একটা জিনিস বা লক্ষ্যে যখন পৌঁছাতে যাই তখন আমাদের অনেক বাধা আসে, এবং সেই বাধা বিপত্তিগুলিকে সত্ত্বেও আমরা কি আচরণ করা ছেড়ে দিই? হ্যাঁ, আমরা ছেড়ে দিই না, বিভিন্ন ধরনের আচরণগুলো করে থাকি, সেটাই হচ্ছে প্রেষণা। অনেক বাধা বিপত্তি আসবে তার সত্ত্বেও আমরা আমাদের আচরণগুলো করব, এবং সেটাকে কি করব, অনেক সময় ধরে সেটা ধরে রাখবো। একবার করব সেটা নয়, সেটাকে ধরে রাখবো, অনেকবার সেটাকে ধরে রাখবো, একবার না পারিলে দেখো শতবার, এরকম চেষ্টা করব, এবং সেগুলিকে পরিচালনা করতে সাহায্য করবে, এবং সেটাকে কি করতে থাকে, কেমন করে সেটা করা যায় সেটাকে সাহায্য করব। সেটাই হচ্ছে শেখনা, প্রেষণা। এটাই হচ্ছে প্রেষণা বা মোটিভেশন। কে বলেছিলেন? বিএপি স্কিনার। তারপরে মনোবিদ গুড। মনোবিদ গুড কি বলেছিলেন? মনোবিদ গুড বলেছিলেন, মোটিভেশন ইজ দ্য প্রসেস অফ অ্যারাউজিং, সাস্টেইনিং অ্যান্ড রেগুলেটিং অ্যাক্টিভিটি। অর্থাৎ পেশনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে এবং দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ করে রাখে। অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষেত্রে পেশনা আমাদের উদ্দীপ্ত করে থাকে, উদ্দীপনা আমাদের মধ্যে জাগিয়ে থাকে, তুলে, যে আমরা সেটা করব, ভিতর থেকে একটা শক্তি যে সব সময় আমাদের পরিচালনা করে থাকে, এবং সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ করে থাকে, এবং সেই পেশনাটা এবং সেই যে আমাদের উদ্দীপনাটা, এবং সেটা কি হয়, দীর্ঘস্থায়ী আমাদেরকে কন্ট্রোল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, সেটাই হচ্ছে শিখনা। এটা বলেছিলেন সি.ডব্লিউ. গুড। তাছাড়া উডওয়ার্থ কি বলেছিলেন? উডওয়ার্থ বলেছিলেন যে শিখনা হলো, পেশনা হলো ব্যক্তির এমন একটি অবস্থা যা গতি, যা তাকে কোনো আচরণের জন্য বা কোনো অভীষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য উদ্বুদ্ধ করে থাকে। বলছে যে পেশনা হচ্ছে ব্যক্তির মধ্যে এমন এক অবস্থা বা একটা গতি, যে গতিটা কি করে থাকে, তাকে বিভিন্ন আচরণ করার চেষ্টা করে, বিভিন্ন আচরণ করতে সাহায্য করে, কিসের জন্য? অভীষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য, নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য তাকে উদ্বুদ্ধ করে থাকে। সেটাই হচ্ছে প্রেষণা, বা সেটাই হচ্ছে মোটিভেশন। তো এই যে আমি বিভিন্ন ধরনের কোটেশন গুলো দিয়েছি, তোমরা তোমাদের বিভিন্ন বইয়ে, বিভিন্ন যার যার বইয়ে যে কোটেশন গুলো রয়েছে, যার যেটা মনে হবে সেখান থেকে দু চারটা কোটেশন করে রাখবে। খুব বেশি করতে হবে না, দুটো খুব করবে, বেশি করবে না। আমি এর আগেও বলেছি কোটেশনের ক্ষেত্রে দুটো দেওয়ার প্রয়োজন নেই। ইংলিশ যারা লিখবে তারা বাংলা লিখবে না, বাংলা যারা লিখবে ইংলিশ লিখবে না। আমি তোমাদের সুবিধার্থে লিখেছি, একটা দুটো করে কোটেশন করে করবে সেক্ষেত্রে, এবং যার যার বই যেটা আছে সেখান থেকে করবে সেক্ষেত্রে। এরপরে রয়েছে পেশনার উৎস, অর্থাৎ সোর্স অফ মোটিভেশন। অর্থাৎ এই পেশনাটা তৈরি হয় কিভাবে, এটা আসে কোথা থেকে, সেই জিনিসটা সম্পর্কে এখন আমরা জানবো। তো এই পেছনাটার উদ্দেশ্য, মানে উৎস যদি আমরা জানতে যাই, তাহলে জানতে হবে আমাদের যে আমাদের প্রত্যেকের মধ্যে কতগুলো অতৃপ্তি মানসিক এবং জৈবিক বা দৈহিক চাহিদা মানুষের মনে একটি অস্থিরতা সৃষ্টি করে থাকে। আর এই অস্থিরতার মানুষের আচরণে তাড়না সৃষ্টি করে, আর যতক্ষণ না তার চাহিদা তৃপ্তি ঘটে ততক্ষণ এই তাড়না ক্রিয়াশীল থাকবে। অতএব অভাববোধ বা চাহিদাই হলো পেশনার প্রাথমিক উৎস। তাহলে পেশনার উৎস সম্পর্কে যদি, বা সোর্স অফ মোটিভেশন, তাহলে মেন কারণ হচ্ছে অভাববোধ বা চাহিদাই হচ্ছে মেন পেশনার প্রাথমিক উৎস। এবং এই যে অতৃপ্তি বিভিন্ন ধরনের মানসিক এবং জৈবিক, আমাদের কতগুলো মানসিক এবং জৈবিক চাহিদা বা দৈহিক চাহিদা রয়েছে যেগুলো আমাদের পূরণ হয় না, যার ফলে আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। আর এই অস্থিরতাটাকে পূরণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের আচরণ করে থাকি ভিতরে। সেই আচরণটা করে থাকি, এবং সেই আচরণটা ততক্ষণ পর্যন্ত করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে ওই চাহিদাটার তৃপ্তি না ঘটে, যতক্ষণ পর্যন্ত আমার ওই চাহিদাটা কমপ্লিট বা ফুলফিল না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা সেই আচরণটা করে থাকি। আর এটা কি বলা হচ্ছে, কি এটাই হচ্ছে প্রেষণার কি উৎস। তো এই যে দুই ধরনের চাহিদার কথা বলা হলো, অর্থাৎ প্রথম এক ধরনের চাহিদা যেটা হচ্ছে জৈবিক বা শারীরিক বা দৈহিক চাহিদা বলা হচ্ছে যেটা, সেটার উৎস কি, সেটার উৎস হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, জল, বিশ্রাম, আলো, বাতাস, মলমূত্র ত্যাগের ব্যবস্থা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের রয়েছে, সবগুলো দিলাম না। অর্থাৎ দৈহিক আমাদের
দেহের জন্য যে জিনিসগুলো ভাইটাল, দেহের জন্য যেগুলো জৈবিক যে চাহিদাগুলো আমাদের, সেই চাহিদাগুলোর কথা বলছি, সেই চাহিদাগুলো। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য কি আমাদের দেহের জন্য কিসের দরকার? খাবার দরকার। খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো না। তারপরে কি বলছে? বস্ত্র, আমরা কাপড়, কাপড় ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো না। কাপড় ছাড়া আমরা বাঁচতে পারবো না। বাসস্থান, বাসস্থান ছাড়া কোনো মানুষ কি বাঁচতে পারে? বাঁচতে পারে না। জল, জল ছাড়া কি কেউ বাঁচতে পারে? পারে না। বিশ্রাম ছাড়া, কোনো রেস্ট করবে না, এগুলো ছাড়া কি বাঁচতে পারে? পারে না। আলো ছাড়া, বাতাস ছাড়া, মলমূত্র ত্যাগ করব না, এরকম ছাড়া কেউ কখনো বাঁচতে পারে না। এগুলো আমাদের জৈবিক চাহিদা। এই চাহিদাগুলো পূরণ করার জন্য বিভিন্ন ধরনের আমরা আচরণগুলো করে থাকি। যার যার কাছে যে জিনিসটার প্রয়োজন সে তার জিনিসটা করে থাকে। যার কাছে খাবার নেই সে খাবারের চাহিদা, তার মধ্যে তাড়না থাকে যে কি করে আমি খাবার জোগাড় করব, সে খাবারের চেষ্টা করে। যার কাছে বস্ত্র নাই সে বস্ত্র জন্য বিভিন্ন ধরনের তাড়না তাকে করে কিভাবে আমি বস্ত্র পাবো তার চেষ্টা করে থাকে। যার বাসস্থান নেই সে বাসস্থান জোগাড়ের ব্যবস্থা করে। হ্যাঁ, এরকম বিভিন্ন চাহিদাগুলো আমাদের মধ্যে তৈরি হয়। এগুলো হচ্ছে জৈবিক চাহিদার উৎস। তারপরে রয়েছে কি একটি মানসিক চাহিদা। কতকগুলি মানসিক চাহিদা হচ্ছে কোনগুলো? স্বীকৃতি, নিরাপত্তা, প্রেম, ভালোবাসা, কৌতূহল ইত্যাদি। এইসব জিনিসগুলো হচ্ছে মানসিক চাহিদা। শুধু ওই জৈবিক চাহিদাগুলোই থাকে না আমাদের মধ্যে, তাছাড়া কতগুলো আমাদের মানসিক চাহিদা থাকে, মেন্টাল নিডস থাকে আমাদের মানসিক চাহিদাগুলি। সে মানসিক চাহিদাগুলির মধ্যে হচ্ছে যেমন কি স্বীকৃতি। প্রত্যেকেই আমরা যখন কোনো কাজ করি তখন কাজ করার সাথে সাথে কি হয়, আমরা অন্যদের কাছ থেকে সবসময় একটা বাহবা পেয়ে থাকি, উৎসাহ যাতে পেয়ে থাকি, এই ধরনের জিনিসগুলো আমরা কাম্য করে থাকি। আমরা চাই, তোমরা দেখবে বিদ্যালয়ে যখন বিভিন্ন সরস্বতী পুজো, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন স্পোর্টস গুলো যখন হয়, তখন তোমরা টিচারদের কাছে কোন জিনিসটা এক্সপেক্ট করে থাকো? যে টিচাররা আমাদের বলবে, বাহ তুমি এই কাজটা করেছো, ভালো করেছো। জাস্ট এই উৎসাহটুকু পাওয়ার জন্য তোমরা সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সেই পরিশ্রম করে যাও। কেন? শুধুমাত্র জাস্ট স্বীকৃতিটা পাওয়ার জন্য। এটা হচ্ছে তোমাদের মানসিক চাহিদা। কারণ ওই জিনিসটা পেলেই আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি পায় যে বাহ! জিনিসটা আমাকে বলল, যে স্যার আমাকে বলল যে বাহ! এটা ভালো হয়েছে। সেক্ষেত্রে বা ক্লাসে যখন দেখবে, তোমরা যখন কোন স্যার বা ম্যাডাম যখন তোমাদের পড়া ধরবে, পড়া ধরার পর যখন কেউ বলবে বাহ! খুব সুন্দর বলেছে, দেখবে কথাটা শুনে যেন মনের মধ্যে আমাদের তৃপ্তি পায়। এগুলো হচ্ছে মানসিক চাহিদা। তাছাড়া বিভিন্ন নিরাপত্তা রয়েছে, নিরাপত্তার চাহিদা প্রত্যেকে যার যার যেরকম নিরাপত্তা রয়েছে সে নিরাপত্তা চায় অন্যের কাছ থেকে। বিভিন্ন প্রেম, ভালোবাসা, কৌতূহল ইত্যাদি এই সমস্ত চাহিদাগুলো রয়েছে আমাদের মধ্যে। এগুলো সব হচ্ছে কি মেন্টাল। এগুলো আমাদের মানসিক চিন্তা ভাবনার ব্যাপার। এইসব জিনিসগুলো আমরা চেয়ে থাকি অনেকে। অর্থাৎ অনেকে যার ভালোবাসা নেই, অনেকে ভালোবাসা পেতে চায়, অনেকে প্রেম করতে চায়, অনেকে কৌতূহল বোধ সৃষ্টি হয়। এই জিনিসটা জানার, ওই জিনিসটা জানার, এটা জানতে পারলাম না, মনটা ভালো করছে না। এই বিভিন্ন ধরনের কিউরিসিটি গুলো, কৌতূহল বোধগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে মানসিক চাহিদা। অর্থাৎ এই শর্তে তাহলে কি হচ্ছে, যে এইসব যে চাহিদা থেকে আমাদের মধ্যে যে বাসনা বা ইচ্ছা বা আগ্রহ সৃষ্টি হয়, কোনো কিছু অর্জনের জন্য এগুলো চালিত হয়ে থাকে। এবং প্রেষণার ফলে সৃষ্ট যে চাহিদা বা শক্তি মানুষের সকল কর্মে প্রেরণারই উৎস। অর্থাৎ এই যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো মানে এই যে জৈবিক বা মানসিক যে চাহিদাগুলো বা উপরে যেগুলো বললাম, এই চাহিদাগুলো আমাদের বাসনা বা ইচ্ছা, আগ্রহ সৃষ্টি করে থাকে। আমাদের মধ্যে বাসনা, ইচ্ছা, আগ্রহ এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি করে থাকে। এবং কোনো কিছু অর্জনের জন্য এই যে উপরের এইগুলোর মধ্য থেকে বা এগুলো আরো হবে, এগুলোকে পাওয়ার জন্য আমরা কি করি? তখন নির্দিষ্টভাবে অর্জনের জন্য চালিত হই, পরিচালিত হই। এবং পেশনার ফলে আমরা কি করি? ওই চাহিদার শক্তি মানুষের সকল কর্মপ্রেরণার উৎস। এবং ওই প্রেষণাটাই তখন কি করে থাকে? বিভিন্ন ধরনের যে আমাদের কাজ করার বা কর্মপ্রেরণার মেন উৎস হয়ে দাঁড়ায় তখন এই সবগুলো ক্ষেত্রে। তারপর রয়েছে মোটিভেশন সাইকেল। অর্থাৎ মোটিভেশন সাইকেল বা যাকে বলা হয় প্রেষণা চক্র। প্রেষণা চক্রটা কি? অর্থাৎ এই যে প্রেষণা চক্রটা, প্রেষণাটা কিভাবে সংগঠিত হয়? তো প্রেষণাটা কিভাবে সংগঠিত হয়? প্রেষণা তার সাইকেল রয়েছে, সেটা একটা নিয়ম মেনে হয় সেটা। তো কি বলছে প্রেষণা চক্রটা? প্রেষণার চক্রটা বলছে যে আমরা প্রেষণাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এর ৪ টা পর্যায় রয়েছে। মানে স্টেপ বাই স্টেপ কিন্তু হয়ে থাকে সেটা। সেক্ষেত্রে তো ১ম স্টেপে কি হবে? ১ম এই হবে তার অভাববোধ বা চাহিদা। অর্থাৎ
কোনো ব্যক্তি বা কোনো শিশুর মধ্যে যখন কোনো অভাববোধ বা চাহিদা সৃষ্টি হতে হবে ফার্স্ট অফ অল, তারপরে দেন তার মধ্যে কি হতে হবে ২ নাম্বার তাড়না অর্থাৎ ড্রাইভ। এবার ওই চাহিদা বা ওই বাসনা বা ওই অভাববোধ যখন তৈরি হবে, তখন সেটাকে পাওয়ার জন্য ভিতর থেকে সে একটা যেন ছটফট করবে যে আমি জিনিসটা কি করলে পাবো? কি করলে আমি ওই জিনিসটা পাবো? কি করব? তার জন্য সে সবসময় একটা যেন ছটফট ভিতর থেকে একটা জিনিস তাকে সবসময় ছটফট করে থাকে। সে তাড়না উদ্দীপ্ত করে থাকে। ওটা হচ্ছে বলা হয় তাড়না। তারপরে কি বলছে? সহায়ক আচরণ, instrumental behaviors অর্থাৎ তারপরে কি বলছে? কতকগুলো সহায়ক আচরণ করব। অর্থাৎ আমি আমার ওই অভাববোধটা, আমার ওই চাহিদাটাকে পূরণ করার জন্য আমি কতকগুলো আচরণ করব। অর্থাৎ অনেকগুলো আচরণ করব। কি, কি আচরণ করলে আমি সেই জিনিসটা পেতে পারি, সেইসব আচরণগুলো আমি সেটা করব। সেক্ষেত্রে সেই আচরণগুলো করার পর একটা সময় শেষে আমি তখন আমার উদ্দেশ্যটা পূরণ করতে পারবো। অর্থাৎ fulfill of goal অর্থাৎ এই যে পুরো চক্রটা রয়েছে এটাকে বলা হচ্ছে প্রেষণা চক্র। অর্থাৎ প্রেষণা চক্রটা গঠিত হয় এই পদ্ধতিতে। প্রথমত কি হবে? অভাববোধ তৈরি হবে বা চাহিদা হতে হবে। ২ নাম্বার হচ্ছে তাড়না হবে। সেই অভাববোধটা কি হবে? এমন হতে হবে মানে যেটাকে পাওয়ার জন্য ছটফট করছি। তার মানে এটা নয় যে একটা আছে আবার আরেকটা চেষ্টা করব। সেটা নয়। মাধ্যমিকে পাস করে নিছো, তো মাধ্যমিকে আবার পাস করার জন্য কি ওই তাড়না থাকবে নাকি? থাকবে না। মাধ্যমিক পাস করে নিছো মানে কি এইচএস পাস করার জন্য যেই ব্যবস্থাটা তোমাদের, এখন তোমরা 12 এ পড়ছো, তোমাদের এখন যদি বলা হয় যে আবার তোমাদের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, তো তোমাদের মধ্যে সেই তাড়নাটা তৈরি হবে না সেক্ষেত্রে। কারণ অলরেডি সেটা পেয়ে নিয়েছো, সেটা তোমাদের প্রয়োজন নাই। তোমাদের মার্কশিট এখন কোনটার প্রয়োজন? 12 এর মার্কশিট। তো 12 এর জন্য যে তাড়নাটা তোমাদের মধ্যে সৃষ্টি হবে, সেটা এখন যদি তোমাদের যে জিনিসটা আছে সেটার জন্য যদি বলি সেটা থেকে তৈরি হবে না তো তাড়নাটা। সেক্ষেত্রে কি হবে? বাকি কাজগুলো করবে না, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে ওইজন্য তো বলছে যে যার কাছে যে জিনিসটা নাই, যার কাছে যে জিনিসটার অভাব, সেই ক্ষেত্রে তার মধ্যে সেই প্রেষণাটা জেগে ফেলবে। সেক্ষেত্রে যে জিনিসটা যে পায়নি সেটা কাজ করার জন্য। এক্ষেত্রে তার জন্য তখন কি করবে? সহায়ক আচরণ করবে। তার জন্য কি করবে? সে তার গোলটাকে, ইচ্ছেটাকে পূরণ করার জন্য বিভিন্ন ধরনের আচরণ করবে। হ্যাঁ? তারপরে কি হচ্ছে লাস্ট পর্যায়ে সে কি করবে? একটা স্টেজের লাস্টে স্টেজ লাস্টের সময় কি হবে? তার উদ্দেশ্য পূরণ করতে পারবে এবং শেষ লক্ষ্যে এসে তার লক্ষ্যটা পূরণ করতে পারবে সে সেক্ষেত্রে। এটাকে তোমাদের সুবিধার্থে আমি একটা পেছনের চক্র একটা মাধ্যমে দেখিয়েছি, ছবির মাধ্যমে। দেখো এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথমত বলছে অভাববোধ। অর্থাৎ প্রথমত হচ্ছে তোমার মধ্যে অভাব হতে হবে যে জিনিসটা নাই, সেই জিনিসটা তোমার মধ্যে তৈরি হতে হবে। তোমার কাছে দেখা গেলো একটা জিনিস আছে, তোমার কাছে একটা বাইক আছে তাহলে তুমি বাইকের গুরুত্বটা তো বুঝবে না। যার কাছে সাইকেল আছে ওই সাইকেলের গুরুত্ব বুঝবে না। যার কাছে মোবাইল আছে সে মোবাইলের গুরুত্ব বুঝবে না। যার কাছে জিনিসটা নাই সে বুঝে সেই জিনিসটার গুরুত্বটা। অর্থাৎ তোমার কাছে মোবাইল নেই, তাহলে কি হবে? সে মোবাইলটাকে আমি কি করে পাবো? তার যে তাড়না, সেটাই হচ্ছে তাড়না। কি করলে আমি পাবো? আমার যদি কাছে একটা মোবাইল হতো, আমার যদি একটা সাইকেল হতো, আমার যদি একটা বাইক হতো, সেই জিনিসটা। প্রত্যেকে আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নেই। কেউ হয়তো সিম্পল পাস করছে, ও বলছে আমি যদি সেকেন্ড ডিভিশন পেতাম। কেউ আবার যে সেকেন্ড ডিভিশন পেয়েছে, ও হয়তো ভাবছে আমি যদি ফার্স্ট ডিভিশন পেতাম। যে ফার্স্ট ডিভিশন পেয়েছে ও ভাবছে আমি লেটার পেতাম, কেউ স্টার পেতাম। এই যে বাসনা, এই অভাববোধ মানে যে জিনিসটা তুমি পাওনি তার জন্য তোমার ভিতরে যে উদ্দীপটা হবে সেটাই হচ্ছে তাড়না সেই জিনিসটাকে পাওয়ার জন্য। আর সেই জিনিসটা তোমার কাছে আছে সেটার জন্য তুমি এটা করতে পারো না। যে জিনিসটা আছে তোমার মধ্যে এটা তৈরি হবে। কারণ এই জিনিসটা তো তৈরি করা যায় না। এই অভাববোধ বা তাড়নাটা এটা তৈরি করা যায় না। এটা কোনো আর্টিফিশিয়াল না যে এমনি তৈরি করে নিলাম বাড়িতে। বিভিন্নভাবে সেটাকে তৈরি করতে পারবো না আমরা। অর্থাৎ এটা আমার তখনই তৈরি হবে যখন কোনো আমার অভাববোধ হবে। আমার মধ্যে যখন অভাব থাকবে সেই জিনিসটা তার ফলে আমার ভিতরে সৃষ্টি হবে। আমরা বাথরুম কখন খুঁজবো? বাথরুম কি আমরা খাওয়ার সময় খুঁজবো নাকি? বাথরুম কখন খুঁজবো? যখন আমাকে বাথরুম পাবে, তখন আমরা বাথরুম খুঁজি কোথায় বাথরুম আছে, কোথায় বাথরুম আছে। তার আগে আমরা বাথরুম খুঁজি না। সেক্ষেত্রে আমরা যখন রাস্তায় বাইরে যখন বেরোই, যখন আমরা জল পিপাসা পাই, জল পিপাসা পেলে আমরা কি করব? সেই সময় শপিং মল খুঁজবো নাকি? সেক্ষেত্রে না সিনেমা হল খুঁজবো? জল পিপাসা পেলে সেক্ষেত্রে আমরা কি করব? সেই সময় জল পিপাসা কোথায় একটা জল পাই, কোথায় গেলে একটু জল পাবো সেই জলের খোঁজ করব সেক্ষেত্রে। তো এইসব জিনিসগুলো তৈরি হবে যে জিনিসটা যার কাছে নাই।
তুমি জলের বোতল ব্যাগে নিয়ে আছো আর তুমি কি টিউল খুঁজে বেড়াবে নাকি সেক্ষেত্রে? সেটা সম্ভব হবে না, সেটা তাড়না নয়। এবং সেই জিনিসটা পাওয়ার জন্য সহায়ক আচরণ করব। অর্থাৎ জল নেই, আমাকে জল পিপাসা পেয়েছে। আমি আশেপাশে জল খুঁজতে শুরু করব। তার জন্য কি করে জলটা পাওয়া যায় তার জন্য আমি বিভিন্ন ধরনের আচরণ করব। ওইদিকে যাই টিউল পাই কিনা, ওইদিকে যাই দেখি আছে কিনা, ওইদিকে দেখি কোনো দোকান আছে নাকি। এই বিভিন্ন ধরনের আচরণ করতে থাকি। এবং আচরণ করতে বিভিন্ন ধরনের আচরণ করতে at the time আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো। সেটাই হচ্ছে পেশনা। That is motivation cycle. Is that clear? Next. এরপরে ছিল, তো আমাদের মেন যে টপিক ছিল এই টপিকগুলোই ছিল। অল্প করে দিচ্ছি, অল্প করে তোমরা পড়ো এবং বুঝে পড়বে। এডুকেশন মুখস্থ করতে যাবে না চোখ বন্ধ করে, আগের মতো করবে না। এবং সমস্ত ছেলে মেয়ের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো যাতে আর নেক্সটে না হয়। অর্থাৎ বিগত দিনে যে জিনিসগুলো করেছো, তোমাদের অতীতকে ভুলে যাও। অতীতকে ভুলে গিয়ে তোমরা ভবিষ্যতের দিকে তাকাও। তোমরা মাধ্যমিকে যে জিনিসটা করতে পারোনি সেই জিনিসটা ভুলে যাও। সামনে যে এইচএস রয়েছে সেই এইচএস এর রেজাল্টটাকে ভালো করো এবং ভালো করার চেষ্টা করো। তোমাদের মধ্যে সে মোটিভ থাকতে হবে যে আই ক্যান ডু ইট, তোমরা সেটা করতে পারো। সেটা এখন থেকে লেগে পড়ো। তোমরা ভুলে যাও তোমরা কি করেছিলে, কি হয়েছিল না হয়েছিল আগের জিনিস। তো যেই জিনিসটা করতে পারোনি সেই লক্ষ্যটা পূরণ করো। যারা রেজাল্ট ফার্স্ট ডিভিশন পাওনি, যারা স্টার পাওনি, বা যারা সিম্পল পাস করেছো, তারা চেষ্টা করো আগের থেকে রেজাল্টটাকে আরো বেটার করার জন্য, আরো চেষ্টা করার জন্য। আর এর জন্য তোমাদের কি করতে হবে, এখন থেকে লেগে পড়ে যেতে হবে। কারণ এইচএসে তোমাদের সময় খুব কম। আর এডুকেশন একটা কথা কখনো বলবে না কাল করব, जो कल करे सो आज कर, जो आज करो अभी कर। কখনো করবে না, এই ভুল করবে না পরে পড়বো। আমাদের স্কুল জানোই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কখন খুলবে সেটা বলা যাবে না। তার জন্য তোমরা লেগে পড়ো এবং তোমাদের রেজাল্ট ভালো করার জন্য, তোমাদের স্বার্থের জন্য অনেক কষ্ট করে, অনেক খেটে, অনেক কিছু আমরাও জানি না, আমাদের অনেক কিছু খাটতে হয়, অনেক কিছু করতে হয়। এই যে ডিজিটাল ক্লাসরুমের জন্য তোমাদের ভালোর জন্য আমরা অনেকে ইউটিউব করতে জানি না, মোবাইলে ভিডিও করতে হয় না, অনেক সমস্যা হয়। তারপরও আমরা এই জিনিসগুলো করছি। তোমরা ভালো করে পড়ো, ভালো করে চেষ্টা করো শুধুমাত্র তোমাদের রেজাল্ট ভালো করার জন্য, যে তোমরা রেজাল্টটা ভালো করতে পারবে। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সেটা পারবে। তোমাদের মধ্যে প্রেরণাকে তৈরি করো। প্রেরণা তৈরি হলে বাকি জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবেই। তোমাদের মনের মধ্যে তাড়নাটাকে তৈরি করো যে আমাকে করতে হবে, রেজাল্ট আমাকে ভালো করতে হবে। আমি মাধ্যমিকে যে জিনিসটা করতে পারিনি সেই জিনিসটা আমি এইচএসে করে দেখাবো। এই তাড়নাটা তোমাদের মধ্যে থাকতে হবে, এই মোটিভটা থাকতে হবে। আর জীবনে এই মোটিভটা যদি না থাকে না, জীবনে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ওই জন্য তোমাদের মধ্যে এখন থেকেই ভুলগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে চলো। বাকি যে ক্লাসগুলো রয়েছে আমি নেক্সট আরেকটা ক্লাস দেব, আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের পেশনার বৈশিষ্ট্যগুলি এবং শিখনে পেশনার যে ভূমিকা বা গুরুত্ব রয়েছে এই দুটো জিনিস ডিসকাস করব। সেক্ষেত্রে আমি অল্প অল্প করে পড়া দিচ্ছি, কিন্তু পড়াগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এবং এই যে নোটগুলো দিচ্ছি তোমাদের একদম ফাইনালকে কেন্দ্র করে, ফাইনাল পরীক্ষা আসার জন্য ভাইটাল এই নোটগুলো যেগুলো আসে, যেভাবে প্রশ্নগুলো আসে আমি সেইভাবে নোটগুলো তৈরি করি যাতে তোমাদের এক্সট্রা বই ঘাটতে না হয়। সেই জন্য তোমরা এই নোটগুলো ভালো করে পড়বে এবং কমপ্লিট করে রাখবে। এইগুলোই পরীক্ষা আসবে, এগুলো থেকে বাইরে আসবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, থাকো, সুস্থ থাকো। এবং যারা অনেকেই আছো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক পরে জয়েন করেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জানো যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানে ডিজিটাল ই লার্নিং ক্লাসরুম নামে সার্চ করবে। সেই ইউটিউব চ্যানেলে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন স্যারদের ক্লাসগুলো রয়েছে সেখানে। তো তোমরা ওখানে সে ভিডিওগুলো পাবে, সে ভিডিওগুলো দেখবে এবং সে ভিডিওগুলোতে যে স্যার যেভাবে নির্দেশ দিয়েছে সেগুলো মেনে চলবে সেক্ষেত্রে। আর যদি কারো কোথায় কোনো সমস্যা হয় তাহলে স্যারদেরকে ফোন করবে। ঠিক আছে, গুড বাই অ্যান্ড গুড নাইট।